নমস্কার, দেখছেন সংবাদ ভারত। এই মুহূর্তে নিউজ রুম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তুহিনা। কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু বাজেট পেশ করেছেন। সেখানে কিন্তু 7টি ইঞ্জিনের উপর জোর দেওয়া হচ্ছে। একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের। কৃষি কাজে রয়েছে একাধিক ছাড় এবং এর পাশাপাশি কিন্তু কেন বেটওয়া লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নততর করা হবে। এই প্রকল্প 9 লক্ষ হেক্টর জমিতে কৃষিকাজে সাহায্য করবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা সহ বড় শহরে 5G পরিষেবা বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। ডিজিটাল ব্যাংকিং এ উৎসাহ অর্থমন্ত্রীর এবং আপনাদের জানিয়ে রাখবো, ডিজিটাল ব্যাংকিং সিস্টেমকে উৎসাহ দিতে 75 জেলায় 75টি ডিজিটাল ব্যাংকিং শাখা খোলা হবে। পাশাপাশি এখন থেকে ডাকঘরগুলিতেও কিন্তু হার্ডকোর ব্যাংকিং এর কাজ হবে, এমনটাই কিন্তু আজকে বাজেটে বলা হয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে আয়ে কিন্তু 30% কর, এমনটাও বলা হয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে আয়ে কিন্তু 30% হারে কর দিতে হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি বলেছেন যে বাজেট নিয়ে সাধারণ মানুষের কিন্তু হাত খালি। এই নিয়ে আমরা নিউজ রুমে আজকে আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সুকান্ত মিত্র। আমি সুকান্তের কাছে আসবো। সুকান্ত, একটা বিষয় প্রথমেই আমি জানতে চাইবো, এই যে আজকে বাজেট পেশ হলো, সেখানে সাধারণ মানুষ কি পেল প্রশ্ন উঠছে, কি বলবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সাধারণ মানুষের ঘরে বোধহয় প্রাপ্তির ভাড়ার শূন্য। কারণ প্রথম কথা হচ্ছে পেট্রোপণ্যর দাম কমেনি। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এগুলোর দাম কমেনি। বেসিক যে জিনিসগুলো, এগুলোর দাম যদি না কমে তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিটি জিনিসের দাম বাড়বে। কারণ একটা পাম্প চালাতে গেলেও পেট্রোল বা ডিজেল লাগবে, রান্না করতে গেলে গ্যাস লাগবে, এবং ওই পেট্রোল বা ডিজেল এর পরিবহনের জন্য লাগবে, পণ্য পরিবহনের জন্যও লাগবে। ফলে প্রতিটি জায়গাতেই দাম কমার সম্ভাবনাটা কিন্তু একেবারেই নেই বলতে গেলে। দ্বিতীয় কথা হচ্ছে কৃষকদের জন্য আপাত দৃষ্টিতে এই বাজেটে দেখলে মনে হবে কৃষকদের জন্য অনেক কিছু করা হচ্ছে। খুব স্বাভাবিক, কারণ কৃষক বন্ধু হওয়ার চেষ্টাই বাজেটে হবে, এটা মোটামুটি আন্দাজ করাই ছিল। কারণ ওই ভয়ঙ্কর কৃষক বিদ্রোহ যা 1 বছর ধরে চলেছে, সেই কৃষক বিদ্রোহ কেন্দ্র একটা আশ্বাস দিয়ে কোনো রকমে ধামাচাপা দিয়েছিল, কিন্তু সেই কৃষক বিদ্রোহর রেশ যাতে আবার মাথাচাড়া না দেয় তার জন্য কৃষক বন্ধু বাজেট করার দরকার ছিল। কিন্তু সেটাই বা কতটা হয়েছে আমরা যদি দেখি যে কৃষকদের বিভিন্ন পণ্যতে, কৃষিজাত পণ্যতে যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটা তারা দাবি করছিলেন। দিল্লি, হরিয়ানা যে আন্দোলন হচ্ছিল সেখানে এমএসপির একটা দাবি ছিল ন্যূনতম সহায়ক মূল্য। সেই ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 2,37,000 কোটি টাকা। এই ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের ব্যাংকে সরাসরি চলে যাবে, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে, এই আশ্বাস দেওয়া হয়েছে এই বাজেটে। দ্বিতীয় কথা হচ্ছে তৈল বীজ চাষে বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ভোজ্য তেল যেটা আমরা খাই, রান্না করি, সেই ভোজ্য তেলের দাম কমানোর একটা চেষ্টা এটা অবশ্যই আছে। তৈলবীজ চাষে জোর দেওয়া মানে ভোজ্য তেলের দাম কমার সম্ভাবনা আছে। যদিও সেই তৈলবীজ চাষ হওয়ার পর তার প্রসেসিং হয়ে ভোজ্য তেল তৈরি হওয়া, তার প্যাকেজিং হওয়া হয়ে সেটা বিভিন্ন দেশের প্রতি প্রান্তে ডিস্ট্রিবিউশন হওয়া, এর মাঝখানে যে ফোঁড়ে চক্র আছে, সেই ফোঁড়ে চক্রের ওপর কোনো আঘাত তো পড়ছে না। তারা সেই দামটা কতটা কমতে দেবে সেটা অন্য প্রশ্ন। কিন্তু আপাত দৃষ্টিতে বাজেটে মনে হচ্ছে ভোজ্য তেলের দাম কমানোর একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরাসরি কোথাও কমানো হয়নি। ফ্যালাসিটা এখানেই, লজিকের মধ্যে যে ফাঁক ফোঁকরগুলো সেগুলো এখানে। আসল জায়গাগুলো যেখান থেকে দাম কমতে পারে সেই জায়গাগুলোর দাম কিন্তু কমানো হয়নি। আবারও বলছি, পেট্রোপণ্য, পেট্রোল, ডিজেল, গ্যাস, রান্নার গ্যাস, কোনো কিছুর দাম কমেনি। আয়কর অপরিবর্তিত রয়েছে, আয়কর হার, সাধারণ মানুষের আয়কর হার অপরিবর্তিত রয়েছে। যদিও অর্থনীতিবিদদের অনেকের মতে, বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছেন সেই বিজেপি পন্থী অর্থনীতিবিদরা বলছেন যে দেশের মাত্র 1% মানুষ কর দেন, আয়কর দেন। সরি, ঠিক আছে, অবশ্যই দেশের মাত্র 1% মানুষ আয়কর দেন, কিন্তু বাণিজ্যিক কর, দেশে যে এত সংস্থা রয়েছে, এত
ক্ষুদ্র মাঝারি গোষ্ঠী রয়েছে, এত কলকারখানা রয়েছে, তারাও তো কর দেন, তাদের প্রোডাক্ট থেকেও কর আসে, কৃষি পণ্য থেকেও কর আসে। কাজে শুধু যে চাকরিজীবী মানুষ কর দিচ্ছেন তা তো নয়। আয় কর এই জায়গাটা একেবারেই কমানো হয়নি, শুধুমাত্র কোঅপারেটিভ সেক্টরে যেটা আগে 18% ছিল সেটা 3% কমেছে, সেটা 15% হয়েছে। এছাড়া কিন্তু সাধারণ মানুষের হাঁপ ফেলার মতো, দম ফেলার মতো, ঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বাজেট এটা নয় তুহিনা। একদমই সুকান্ত, একটা বিষয়, এই যে আজকে বাজেট পেশ হলো 1 ঘন্টা 20 মিনিট তারও বেশি যে বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, একটা বিষয় বলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যে জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমেই যার কথা উঠে আসবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান, সেগুলো কি কোথাও আজকের বাজেটের পরে কোথাও কি তোমার মনে হলো যে অ্যাডজাস্ট করতে পারলেন? দেখো, কর্মসংস্থানের একটা প্রস্তুতি যে চলছে এটা এই বাজেটে যেভাবে ব্যয় বরাদ্দ করা হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে। বিশেষ করে 100 দিনের কাজের প্রকল্পের উপর জোর দেওয়া হবে, কারণ দেশের 7টা নদীকে যোগ করা হবে। এবং এছাড়াও আরও বেশ কিছু, যেমন এমএসএমই, একটা ভালো লক্ষণ যে এমএসএমইতে একটা বিশাল পরিমাণ ঋণ এটা দেওয়া হবে। এমএসএমইতে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এমএসএমই মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তার জন্য। এই ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে কিন্তু কৃষিজাত পণ্যের শিল্প পড়ে, ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এরকম অনেক পড়ে। এদের কিছুটা লাভ অবশ্যই হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো কিছু নিশ্চয়ই হবে। সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে যেভাবে পরিকাঠামোটা তৈরি করা হয়েছে, মানে বাজেটের যে পরিকাঠামো ক্ষেত্রে, দেশের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি মানে শিল্পের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে, কৃষি উন্নতির পরিকাঠামো তৈরির ক্ষেত্রে কিছু গালভরা প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা দেখি যে প্রতিশ্রুতি তো থাকে, সে প্রতিশ্রুতিগুলো পালন হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোর দাম কমানো হয়েছে, যে জিনিসগুলো সত্যিকারের দরকার সেই যে ক্ষেত্রগুলো কিন্তু অবহেলিত রয়ে গেছে। এবং সেচ প্রকল্প দরকার, সেচ প্রকল্পের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা আমি বললাম যে দেশের 7টি নদীকে জুড়ে দেওয়া হবে। এর দুটো দিক, একটা জলসেচ আর একটা জলপথে পণ্য পরিবহন। দ্বিতীয়টি নিয়ে কোথাও কোনো আপত্তি নেই। প্রথমটির ক্ষেত্রে আপত্তির জায়গা হচ্ছে নদীর জল সেচের কাজে যত বেশি ব্যবহার হবে তত কিন্তু নদীর ক্ষতি হবে। যত বেশি জল নদী থেকে আমরা টেনে নেব তত নদীর গভীরতা, নাব্যতা কমবে, নদীতে তত বেশি পলি পড়বে, নদীর বন্যা তত বেশি হবে, কারণ যাওয়ার জায়গা পাবে না জলস্রোত। এই জিনিসগুলোর দিকে কিন্তু মাথা রাখা হয়নি, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তুই না একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত, আমি আবারও আসবো তোমার কাছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ঠিক তাই আমরা আলোচনাও করছিলাম, কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকের যে বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে, আমরা আপনাদের জানাচ্ছিলামও। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু বিষয়, সাধারণ মধ্যবিত্তের কোথাও হাত খালি, তাদের প্রাপ্তিটা কিন্তু শূন্য, সেই বিষয়টা উঠে আসছে ইতিমধ্যে, কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়াও আমরা পাচ্ছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ইতিমধ্যে টুইট করেছেন। আপনাদের জানিয়ে রাখবো যে কৃষিক্ষেত্রে কিন্তু যে আমরা জানি কৃষকদের বিক্ষোভ, আমরা জানি সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক বাজেটের প্রভাব পড়বে সেটা আমরা জানতাম এবং এর আগেও আমরা আপনাদের সামনে সেটা তুলেও ধরেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু বাজেট প্রকাশের পরও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং জৈব কৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে আজকে অর্থমন্ত্রী তিনি বলেছেন বাজেট পেশের সময়, এবং লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নততর করা হবে। 9 লক্ষ হেক্টর জমিতে কৃষি কাজে সাহায্য করবে। নাবার্ডের মাধ্যমে গ্রামাঞ্চলে স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করা হবে, যা থেকে কিন্তু সুবিধা পাবেন কৃষকেরা। এর পাশাপাশি যে বিষয়গুলো না বললেই নয়, কলকাতা সহ সব বড় শহরে 5G পরিষেবা বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর, ডিজিটাল ব্যাংকিং এ উৎসাহ অর্থমন্ত্রীর এবং ডিজিটাল ব্যাংকিং সিস্টেমকে উৎসাহ দিতে 75টি জেলায়, আপনাদের জানিয়ে রাখবো, 75টি ডিজিটাল ব্যাংকিং শাখা খোলা হবে। পাশাপাশি এখন থেকে ডাকঘরগুলিতেও কিন্তু হার্ডকোর ব্যাংকিং এর কাজ হবে। ক্রিপ্টোকারেন্সিতে সেখানে কিন্তু আয়ে 30% কর,
ক্রিপ্টোকারেন্সিতে আয় 30% হারে কিন্তু কর দিতে হবে। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, কমেছে কর্পোরেট করের হার। কেন্দ্রীয় বাজেটে কর্পোরেট কর কমানোর কিন্তু প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্পোরেট করের হার 18% থেকে কমিয়ে 15% করার কথা কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। এবং অর্থমন্ত্রীর ঘোষণায় লজিস্টিক স্টক কিন্তু 7% বেড়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, অর্থমন্ত্রীর ঘোষণায় লজিস্টিক স্টক বেড়েছে 7%। নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2022 পেশ করার সময় সারা দেশে পণ্যের দ্রুত পরিবহনের উপর জোর দেওয়ার কথা বলেছেন। আপনাদের জানিয়ে রাখবো, সারা দেশে পণ্যের দ্রুত পরিবহনের উপর জোর দেওয়ার কথা বলেছেন। এবং লজিস্টিক কোম্পানিগুলির শেয়ার আমরা জানি যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেছেন যে অপারেটরদের মধ্যে কিন্তু ডেটা বিনিময় ইউনিফাইড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মে আনা হবে এবং ডিজিটাল অর্থ মুদ্রা চালুর প্রস্তাবও কিন্তু অর্থমন্ত্রী দিয়েছেন বাজেটে। ডিজিটাল অর্থনীতিকে আরো জোরদার করতে চলতি আর্থিক বছরে ডিজিটাল অর্থ মুদ্রা চালু করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এমনটাও কিন্তু আজকের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়ে দিয়েছেন। 5G পরিষেবার জন্য PLI স্কিম চালুর প্রস্তাব। মোবাইলে 5G প্রযুক্তি ব্যবহারের জন্য কিন্তু PLI স্কিম চালুর কথাও ঘোষণা করেছেন ইতিমধ্যে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কৃষি ক্ষেত্রেও কিন্তু একাধিক ছাড় দেওয়া হয়েছে। The initiatives of the last year's budget have seen বাজেটের সাধারণের প্রাপ্তি শূন্য। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীও টুইট করে জানিয়েছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি একে একে। সেখানে কিন্তু মধ্যবিত্তের হাত খালি, বাজেটে তাদের জন্য কিছুই করা হয়নি, এমনটাই কিন্তু মধ্যবিত্ত সাধারণ মানুষ তারা বলছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন জৈব কৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশে জানিয়েছেন। এবং বাজেটে বলা রয়েছে যে লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নততর করা হবে। 9 লক্ষ হেক্টর জমিতে কৃষি কাজে সাহায্য করবে। অর্থাৎ কৃষি কাজে কিন্তু একটা ব্যাপক আমরা দেখতে পাচ্ছি বাজেটে জোর দেওয়া হয়েছে কৃষি কাজের ওপর। আমি আবারও নিউজ রুমে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সুকান্ত মিত্র ছিলেন। আমি সুকান্তর কাছে আসবো। সুকান্ত, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা বাজেট মানে কিন্তু জানি এই যে আয় ব্যয়, সেই জায়গায় দাঁড়িয়ে আয় ব্যয়ের একটা হিসেব বাজেট মানে আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজকোষে একটা কিন্তু ব্যাপক ঘাটতি রয়েছে, সেটাও আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আয় এবং ব্যয়, এই যে একটা ঘাটতি রয়েছে রাজকোষে, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক দিকটাও তো একটা চিন্তার বিষয়, কি বলবে? বাজেট সাধারণত ঘাটতি বাজেট হয়, বিশেষ করে উন্নত দেশগুলোতেও ঘাটতি বাজেট হয়। উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, সেসব জায়গাতে ঘাটতি বাজেট হবেই। তবে বড় কথা হচ্ছে যে ওই ঘাটতি পূরণের অনেক জায়গা থাকে, সেটা পূরণ হয়তো হয় না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নতুন করে নোট ছাপিয়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করা সম্ভব। সেটা করতে গেলে আরেকটা ব্যাপার আছে যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা বলা হয় IMF বা আন্তর্জাতিক যে সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলো আছে তাদের পারমিশন দরকার হয়, তাদের অনুমতি দরকার হয়। সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন একটা দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার কত, একটা দেশের স্বর্ণ ভান্ডার কত, মূলত এই দুটো জিনিসের উপর নির্ভর করে। তো ভারতবর্ষে বর্তমান বৈদেশিক মুদ্রার ভান্ডার খুব খারাপ নয়, মোটেই 637 বিলিয়ন ডলারের মতো। আর স্বর্ণ মুদ্রার ভান্ডারও যথেষ্টই ভালো রয়েছে। কাজেই এই ঘাটতি বাজেটের ঘাটতি খুব যদি দরকার হয় তাহলে নোট ছাপিয়ে সে ঘাটতি পূরণ করাটা খুব কঠিন ব্যাপার হবে না। যদিও করোনা কালে একবার ঠিক হয়েছিল যে নোট ছাপানো হবে, সে সময় আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, তারা কিন্তু সেটাতে বাধা দিয়েছিলেন। তা এক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে সাধারণত সেটা হয় না। তবে যেটা ঘটনা সেটা হচ্ছে বাজেট ঘাটতির হোক, বাজেট ঘাটতির না হোক, পূর্ণাঙ্গ বাজেট যেটাই হয়, দেশের মানুষকে যদি ঘাটতি হোক বা না হোক, দেশের মানুষ কি পেলেন, এইটা একটা বড় ব্যাপার।
একেবারে কি কিছু নেই বাজেটে এটাও বলছি না, অবশ্যই কিছু জিনিস আছে। যেমন ধরো সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনটা জরুরি, কারণ কয়লা, তেল এই সমস্ত পুড়িয়ে যে বিদ্যুৎটা উৎপাদন হয় তা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, 1 নম্বর, মারাত্মক ক্ষতিকারক, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে সম্পদটাও, প্রাকৃতিক সম্পদ, কয়লা হোক তেল হোক, সেটাও তো আস্তে আস্তে ফুরোতে থাকছে। একটা হিসেবে দেখা গেছে যে পরিমাণ কয়লা এবং তেল এখন পর্যন্ত পৃথিবীতে আছে তা দিয়ে বড় জোর আর 60 থেকে 70 বছর চলবে। তারপর মানুষকে অন্য রাস্তা ধরতে হবে। অন্য রাস্তা বলতে অপ্রচলিত শক্তি। একটা হচ্ছে পরমাণু বিদ্যুৎ। পরমাণু বিদ্যুতের অনেকগুলো, প্রথম কথা ভীষণ খরচ সাপেক্ষ, দ্বিতীয় কথা পরমাণু চুল্লি অত্যন্ত বিপজ্জনকও বটে। সেই হিসেবে একদম নিরাপদ হচ্ছে গ্রিন এনার্জি, সেফ এনার্জি যেটাকে বলা হচ্ছে। সৌরবিদ্যুৎ সব থেকে সহজ, বিশেষত ভারতবর্ষের মতো দেশে যেখানে বছরের বেশিরভাগ সময়টা আমরা যথেষ্ট পরিমাণ সূর্যের আলো পাই, সেখানে সৌরবিদ্যুৎটা ভীষণ পরিমাণে দরকার। সৌরবিদ্যুতের জোর দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত ভালো খবর। আরেকটা ভালো জিনিস অরণ্য সংরক্ষণ, অরণ্য সম্পদ রক্ষা, এগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। এটা আরেকটা বড় জিনিস। আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে যে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। যে প্রতিরক্ষা গবেষণা সংস্থা এত অস্ত্র বানান, এত অস্ত্রের ডিজাইন তৈরি করেন, এত অস্ত্র আবিষ্কার করেন, বা বিভিন্ন দেশের সঙ্গে কোলাবোরেশনে কাজ করে অস্ত্রের ডিজাইন তৈরি করেন, সেই প্রতিরক্ষা গবেষণা সংস্থা টাকার অভাবে ধুঁকছিল। সরকারের হাতে অত টাকা ছিল না যে গবেষণাগুলো করতে গেলে যে পরিমাণ টাকা দরকার সেটা ছিল না। এবারে বেসরকারি উদ্যোগকে সেখানে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হলো। ফলে যৌথ গবেষণা যেমন হবে, তেমনি বেসরকারি উদ্যোগের টাকাটাও DRDOতে আসবে। ফলে গবেষণার কাজগুলো ত্বরান্বিত হবে। এটা একটা অবশ্যই ভালো দিক। আরেকটা ভালো দিক দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে টিভি চ্যানেল একটি আনতে চাইছে সরকার, সেটা শিক্ষামূলক। প্রথম থেকে 12-দ্বাদশ শ্রেণী এই পর্যন্ত তারা একটা টিভি চ্যানেল আনতে চাইছেন, যে টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইনে শিক্ষা ব্যবস্থা, যেটা দেশের অনেকেই পান না, অনেকেরই দেশের এমন বেশিরভাগ মানুষের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই, তা অনলাইন শিক্ষা ব্যবস্থার পরিপূরক হবে এই টিভি চ্যানেলের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, একটা টিভি চ্যানেল দরকার হলে একটা মানে রীতিমতো রিমোট এরিয়া, দূরবর্তী প্রান্তের একটা গ্রাম, আমি ধরে নিলাম সেখানে কোনোদিন স্মার্টফোন পৌঁছয়নি, ভারতবর্ষে এমন গ্রাম আছে, তা সেখানে অন্তত একটা টিভি সেট অবশ্যই আছে। এবং প্রতি বাড়িতে না থাকুক, যদি একটা দুটোও থাকে, সেখানেও ভাগ ভাগ করে ছেলেমেয়েরা বসে শিক্ষাটা নিতে পারবে। এটা একটা ভালো লক্ষণ। যদিও এভাবে শিক্ষাটা কতটা ফলপ্রসূ, তাতেও ড্রপ আউটের সংখ্যা কমবে কিনা এগুলো অন্য প্রশ্ন। আবারও আসছি আমি তোমার কাছে, ঠিক তুমি থাকো আমাদের তুই সঙ্গে। যেমনটা বলছিলে, একটা বিষয় যে বাজেট নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক ভালো দিকে উঠে আসছে। আমরা বলছিলাম যে মধ্যবিত্তের হাত খালি এবং সাধারণ মানুষের হাত খালি, এই দিকটাও যেমন রয়েছে, সাধারণ মানুষ কি পেল এটাও একটা প্রশ্ন চিহ্ন, এবং রাজকোষে ঘাটতির বাজেট, সেটা নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু না বললেই নয়। কৃষি ক্ষেত্রে আমরা দেখেছি সেই বিষয়টা, এবং কর্পোরেট করের হারটাও কিন্তু কমেছে। অন্যদিকে একটি টিভি চ্যানেলও আনতে চলেছে, যেমনটা যেটা শিক্ষামূলক, একদমই তাই। আমরা দেখেছি অনলাইনের এই যুগে, এই সময় দাঁড়িয়ে কিন্তু অনলাইন ক্লাস অনেকেই করতে পারছেন না, ইন্টারনেটের সমস্যা রয়েছে প্রত্যন্ত গ্রামগুলিতে, সেখানে টিভি থাকলে অন্তত একটা দুটো বাড়িতে সেটাও কিন্তু একটা সুবিধা। এবং যেমনটা বলছিলাম, কেন্দ্রীয় বাজেটে কর্পোরেট করও কিন্তু ইতিমধ্যেই কমানো হয়েছে। সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই বক্তব্য দিতে শুরু করেছেন, তাদের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, আপনাদের শোনাবো যে সাধারণ মানুষ এই বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন। দেখুন, বাজেট যেটা হয়েছে সেটা হচ্ছে খুব ভালো হয়নি আর খুব খারাপও হয়নি। কারণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওইগুলোর দাম তো কমেনি, আর দাম কমেছে কিছু কিছু, যেমন হচ্ছে ওই তোমার বস্ত্র, চর্মশিল্প, এইসব জিনিসগুলো, ওইগুলোর দাম কমছে। তারপরে হচ্ছে ওই যেটা পোস্ট অফিসের বলেছে ওটা কোর ব্যাংকিং আওতায় আনা হবে, ওগুলো বেশ ভালো হয়েছে সিস্টেমটা। তারপরে 5Gর জন্য গ্রামে গঞ্জে বলেছে 5G পরিষেবাটা, ওটা দেখবে, ওগুলো ভালো হয়েছে। কিন্তু যেমন এই সরষের তেল, তারপরে পেট্রোল, ডিজেল, এইগুলো, গ্যাস, এগুলোর দাম কমানো উচিত ছিল আমার মনে হয়। এগুলো দাম কমলে আর একটু বাজেটটা ভালো হতো। বাজেটটা জনবিরোধী বাজেট। দেখুন, আমাদের দেশে
বা আমাদের বাংলায় যদি আমরা বলতে চাই, দুজন নোবেলজয়ী অর্থনীতিবিদ আছে, সরকার তাদের কথা শুনে এই তিনটে ওয়েভ গেল লকডাউনে, মানে করোনার 3টে ওয়েভ গেল, তখনও তাদের প্রস্তাব ছিল যে এই যারা গরিব মানুষ তাদেরকে কিছুটা হলেও আর্থিক সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সেটাকে আমল না দিয়ে নিজের মতো বড়লোককে আরো বড়লোক করার বাজেট বানিয়ে। মানুষের পক্ষে খুব খারাপ বাজেট। কেন খারাপ মনে হচ্ছে? যেমন এই কৃষকদের জোড়ার দাম, 10-20-এর দাম, ডিএপির দাম বাড়িয়ে দিয়েছে, আমরা কোথায় যাব? আমরা কৃষক। কি চাইছেন? বাজেট তাহলে আপনাদের পছন্দ না? আমাদের পছন্দ নয় বাজেট। এই সরকার যথেচ্ছভাবে জিনিসের দাম বাড়িয়েছে, আমরা সাধারণ মানুষ যাব কোনখানে? এই সরকার যদি আমাদের পক্ষে কোনো রকম জিনিসের দাম যতরকম কেন বাড়াচ্ছে, যেরম তেরম করে আমাদের ওপর কর চাপিয়ে দিচ্ছে, সেই রকমভাবে যাবে কোথায় সাধারণ মানুষ? সেই জন্য এই সরকারকে আমরা ধিক্কার জানাই। কী বলবো, এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে, এরকম করে মানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই আমার বলার, যে সরকারের এগুলো নিয়ে ভাবা উচিত। ঠিক আছে, আর এটাই ভাবা উচিত। শুধু এইভাবে বাড়িয়ে দিচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। ঠিক আছে, তো আমাদেরও তো প্রবলেম হচ্ছে না, সেগুলো ভেবে সরকারের সব কিছু বাড়ানো উচিত। আবহে যখন গরিব মানুষ হাঁসফাঁস করছে, মধ্যবিত্ত হাঁসফাঁস করছে, তখন এই বাজেট বড় লোকের স্বার্থ রক্ষার বাজেট। হীরের জিনিসের দাম কমানো হয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে সরকার কাদের জন্য চলছে। গরিব মানুষ আর মধ্যবিত্ত মানুষের হাতে হ্যারিকেন ধরিয়েছে এই সরকার, সেই দিকেই বাজেট। যে কারণে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের দাম কমেনি, তেলের দাম কমেনি, আয়করে কোনো ছাড় দেয়া হয়নি, যেগুলো সাধারণভাবে মানুষ তাকিয়ে থাকেন, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, তাদের জন্য এই বাজেটে কিচ্ছু নেই। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের শোনালাম। কেউ বাজেট নিয়ে খুশি, তো কেউ আবার খুশি নয়। অনেকেই কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কোথাও গিয়ে বড় লোকদের স্বার্থ রক্ষার জন্যই এই বাজেট পেশ, সাধারণ মানুষের হাতে হ্যারিকেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবনাথ মুখার্জি, চেম্বার অফ কমার্স থেকে রয়েছেন। আমি শিবনাথের কাছে চলে আসবো। শিবনাথ, প্রথমেই যেটা জানতে চাইবো, বাজেট পেশ হয়েছে, কি প্রতিক্রিয়া, প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখো তুহিনা, প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি বেঙ্গল চেম্বার অফ কমার্সে, এবং এই বেঙ্গল চেম্বার অফ কমার্সে যে বণিক মহল আছে, সেই বণিক মহলে কিন্তু একটা খুশির হাওয়া দেখা যাচ্ছে। তার কারণ এবারের বাজেটে কিন্তু যেভাবে বাজেট করা হয়েছে এবং অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে উঠে একটা নবদিগন্তের দিশা দেখানো হচ্ছে, সেটাতে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে বণিক মহল। এবং মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণই কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল অর্থমন্ত্রীর কাছে। সুতরাং করোনা কালে অর্থনৈতিক মন্দাগতি, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম্যের মধ্যে কেন্দ্রীয় বাজেটে নতুন কিন্তু চমক দিয়েছে মোদী সরকার। এটা কিন্তু এক কথায় বলছে বণিক মহল। পাশাপাশি তোমাকে বলে রাখি, বেশ কিছু নতুন যেগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো বলছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের বণিক মহল। সেটা হচ্ছে যে বিশেষ করে শিশুদের কথা খেয়াল রেখে তাদের মানসিক বৃদ্ধি যাতে সুস্থভাবে ঘটে, সেদিকে কিন্তু সরকারের সজাগ দৃষ্টি আছে। সেই কারণে নতুন একটি টিভি চ্যানেল করতে চাইছে সরকার, এবং শিশুদের জন্যই এই টিভি চ্যানেলটি হবে, এবং সেই টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু শিশুরা শিক্ষা লাভ করবে। পাশাপাশি বলে রাখি যে ঝিমিয়ে পড়া কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা ডাক শিল্প, সেই ডাক শিল্পকে চাঙ্গা করার কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যে ইঙ্গিতের মাধ্যমে ডাক শিল্পকে বিভিন্ন, মানে তুমি জানো যে আমাদের এই যে পোস্ট অফিস গুলো আছে, এই পোস্ট অফিস গুলো কিন্তু প্রত্যন্ত গ্রামেও রয়েছে। প্রত্যন্ত গ্রামে, শহরতলি বহু পোস্ট অফিস রয়েছে, যে পোস্ট অফিসে আগে প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিস বিক্রি করা হতো, স্ট্যাম্প থেকে শুরু করে, পোস্ট কার্ড থেকে শুরু করে, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে অনেক কিছু। কিন্তু যেহেতু মোবাইলের বেড়েছে, চাহিদা বেড়েছে, সুতরাং এগুলোর চাহিদা কিন্তু কমে গেছে। সুতরাং পোস্ট অফিসকে কিন্তু আধুনিকীকরণ করা হবে, এবং পোস্ট অফিসকে কিন্তু ব্যাংকের রূপ দেওয়া হবে। অর্থাৎ ব্যাংকের আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন করতে পারি, সেই রকম ক্যাশ ট্রানজাকশন করা হবে, এবং
পোস্ট অফিসে এটিএম এর সংখ্যা কিন্তু বাড়ানো হবে। এটিএম পোস্ট অফিসে আছে কিন্তু সেটা হাতে গোনা, সেটাকে প্রচুর পরিমাণে বাড়ানো হবে এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বণিক মহল, সেটা হচ্ছে 5G। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 5Gর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার কারণ ইন্টারনেটের যে স্পিড রয়েছে সেই স্পিডের তুলনায় কিন্তু 5G এই মুহূর্তে যে 3G স্পিড আমরা পাই তার থেকে কিন্তু 5G অনেক বেশি স্পিডে পাওয়া যাবে। এবং আমাদের যে গ্রাহকরা আছেন সেই গ্রাহকরা কিন্তু যথেষ্ট কম পয়সায় সেই পরিষেবাটা পান। অর্থাৎ সেই দিকে তাকিয়ে এই যে 5G নিয়ে আসা হচ্ছে এবং 5Gর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই দিকেও কিন্তু বণিক মহল তাকিয়ে রয়েছে। এবং সর্বোপরি যা বাজেট হয়েছে তাতে কিন্তু বেঙ্গল চেম্বার অফ কমার্স খুশি। তুহিনা। একদমই শিবনাথ, বেঙ্গল চেম্বার অফ কমার্স কিন্তু এই বাজেটে খুশি, যেমনটা তুমিও জানাচ্ছিলে। এর পাশাপাশি একটা বিষয় আমি শিবনাথ একটু তোমার থেকে জানতে চাইবো, কোথাও গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষেরও কিন্তু আমরা প্রতিক্রিয়া পাচ্ছি সকাল থেকে, বাজেট পেশের পর থেকে তারাও প্রতিক্রিয়া দিচ্ছেন, কোথাও খুশি নন। আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখবো, এটা কি মধ্যবিত্তের বাজেট রইলো শিবনাথ? দেখো, একটা কথা বলে রাখি, সামনে কিন্তু নির্বাচন এবং নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু বাজেটটা পেশ করা হয়েছে এমনটাই কিন্তু বেশ কিছু সাধারণ মানুষও জানাচ্ছেন। শুধু যে বণিক মহল তা নয়, আমরা বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু জানাচ্ছেন। তার কারণ হচ্ছে বেকারত্বের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। অর্থাৎ বেকারত্ব যে পরিমাণে বেড়েছে, রেকর্ড বেকারত্ব হয়েছে, এবং কর্মসংস্থান যাতে হয় সেই দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচনকে পাখির চোখ করে মোদী সরকারের লক্ষ্য হচ্ছে সামনে যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে, গোয়াতে জানো তুমি খুব শিগগিরই নির্বাচন রয়েছে, পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে মাথায় রেখে কিন্তু এই বাজেট করা হয়েছে বলে মনে করছে বণিক মহল থেকে বেশ কিছু সাধারণ মানুষ। দেখো, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন মত থাকবে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ কিন্তু এই বাজেটের পক্ষে সওয়াল করেছেন। তারা পরিষ্কার বলেছেন যদি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই এই বাজেটকে সাধুবাদ দিতে হবে। তুহিনা। একদমই ধন্যবাদ। শিবনাথ মুখার্জি আমার সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে চেম্বার অফ কমার্স থেকে। এবং বণিক মহল কিন্তু ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন। তারা যেটা বলছেন, বাজেট নিয়ে কিন্তু তারা যথেষ্ট খুশি হয়েছেন এবং তারা সন্তুষ্ট, তারা কিন্তু এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষ, বেশ কিছু মানুষ কিন্তু বাজেটকে গ্রহণ করে নিলেও অন্যদিকে কিন্তু কিছু মানুষ এখনো পর্যন্ত বাজেট নিয়ে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন, কারণ পণ্য বস্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত দাম কমের যে বিষয়টা নেই। সেক্ষেত্রে বস্ত্রের উপর সেই ছাড়টা দেওয়া হয়েছে। এবারে জানি আমরা যে ডায়মন্ডের দামও কিন্তু কমছে, এই বিষয়গুলো রয়েছে। সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে এই বাজেট কতটা রইলো সেই প্রশ্ন আমরাও তুলছি। সাধারণ মানুষও কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন, সেই প্রতিক্রিয়াও আপনাদের শোনাচ্ছি। এর পাশাপাশি আমরা নিউজ রুমে চলে যাব। নিউজ রুমের আমাদের সঙ্গে ছিলেন সুকান্ত মিত্র। আমি নিউজ রুমে যাব, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কর্পোরেট করের হার সেটাও কিন্তু ইতিমধ্যেই কমেছে, সেটাও 18% থেকে কমিয়ে 15% করার কথা জানিয়েছে। এবং সর্বোপরি যে বাজেট, সেই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই এটাকে গ্রহণ করতে পেরেছে, অনেকেই খুশি হচ্ছেন এই বাজেট পেশ নিয়ে, আবার অনেকেই কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, লজিস্টিক স্টক সেটাও কিন্তু 7% বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি ঘোষণা করেছেন। এবং 2022 পেশ করার সময় সারা দেশে পণ্যের দ্রুত পরিবহনের উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ অরিজিতা দত্তের সঙ্গে। প্রথমে সংবাদ ভারতের স্বাগত জানাবো। আমি প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো বাজেট নিয়ে আপনার কাছে। নমস্কার। হ্যাঁ, আমার একটু দ্রুত দেখে যেটা মনে হলো যে এক তো হচ্ছে যে কৃষকদের জন্য আলাদা করে খুব কিছু দেখতে পেলাম না। আমি ডিটেলটা এখনো দেখিনি। এটা কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটা একটা এক্সপেকটেশন ছিল মানুষের যে এরকম কিছু একটু সাপোর্ট হয়তো আসবে, আর সেটা আমি সেভাবে দেখতে পেলাম না। একটা এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে
ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আগের থেকেও বাড়ানো হচ্ছে। এটা খুবই ভালো একটা দিশা, কিন্তু সমস্যা হচ্ছে গত 4-5 বছর ধরে আমরা দেখছি যে বাজেটের দিনে যে ডিসিশন নেওয়া হচ্ছে সেটা কিন্তু সারা বছর ধরে সেটা ফলো আপ করা হচ্ছে না, সেটা বাস্তবায়িত করা হচ্ছে না। এবং গত 4-5 বছর ধরে যে বাজেটে ঘোষিত যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ মূলধনের জন্য যে আমরা খরচাটা করি সেটা দেখা যাচ্ছে তার মাত্র 50-60% আসলে খরচ হচ্ছে। তো এইখানে আমার মনে হয় যে এখানে একটা মানে একভাবে বলতে গেলে একটা আই ওয়াশ হচ্ছে সাধারণ জনতার, কারণ এই বাজেটের দিনে আসলে কিন্তু মানে এটা একটা সেই আমাদের কলোনিয়াল একটা লেগেসি আমরা বহন করে চলেছি, যেখানে এরকম একটা করা হতো ব্রিটিশ পদ্ধতিতে। কিন্তু আসলে কিন্তু আপনারা যদি দেখেন যে এ যাবৎকালের মধ্যে যত সব থেকে ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডিসিশনস যদি লাস্ট 5-7 বছরের মধ্যে আমরা দেখি, তার প্রথম দুটো হচ্ছে জিএসটি এবং আরেকটা হচ্ছে ডিমনিটাইজেশন। এই দুটোই তো একেবারেই বাজেটের বাইরে গিয়ে করা হয়েছে। মানে আমার যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা মনে হয় যে বাজেটের এই যা বলা হচ্ছে এর অনেকটাই কিন্তু প্রতিশ্রুতি হিসেবে থেকে যাচ্ছে এবং কোনোটাই পাওয়া যাচ্ছে না। আর তার সঙ্গে বলবো যে যে হেলথ সেক্টরের জন্য দেখলাম যে একটা টেলিমেডিসিনের একটা উপরে জোর দেওয়া হচ্ছে। আসলে আমি এটা ঠিক বুঝতে পারলাম না যে যেখানে গ্রামে একদম প্রাইমারি হেলথ সেন্টারের জন্য যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের জন্য যে সাব সেন্টার উপকেন্দ্রগুলো যেখানে দরকার, যেখানে মানুষরা কতটা মানে আপনি এটা ভেবে দেখতে পাচ্ছেন যে গ্রামে যারা থাকবেন তারা রিপোর্ট করবেন, পুরো জিনিসটা টেকনিক্যালি জিনিসটা বলবেন। এটা আমি যতটুকু আমার দেশটাকে চিনি সেটা আমার মনে হয় না এটাতে খুব একটা উপকৃত হতে পারবে সাধারণ মানুষ। হ্যাঁ, কারা উপকৃত হতে পারবে? যারা একটু রিলেটিভলি অ্যাওয়্যার লোকজন, যাদের এটা বলার এবং বোঝানোর ক্ষমতাটা আছে, তারা হয়তো পারতে পারে। আর একটা জিনিস নিয়ে নিশ্চয়ই চাপানোতর চলবে যে মধ্যবিত্তের জন্য ট্যাক্স রেট কমানো হলো না এবার। এখানে একটা জিনিস কিন্তু একটু শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের দেশে করদাতা হচ্ছেন পুরো জনসংখ্যার মাত্র 1.16%। সেখানে তাদের জন্য এমনিতেই যে কর ছাড়গুলো আছে সেগুলো আমার মনে হয় মানে আমিও নিজেও সেই দলে পড়েও আমার মনে হয় যে যা আছে বেশ ভালোই আছে, অনেক কিছুই আছে। তার জন্য আলাদা করে এই প্রভূত প্রিভিলেজড ক্লাসকে আর ফার্দার আর কিছু মানে না দিলেও চলবে। যেটা প্রিভিলেজ ক্লাস হওয়া সত্ত্বেও দেখলাম কর্পোরেট সেক্টরকে আরো ছাড় দেওয়া হলো, যেটা খুবই একটা মানে রং সিগন্যাল, যেটা আমার মনে হয় যে আমি এমনিতেই তো আমাদের দেশে ইকোনমিক ইনইকুয়ালিটি বা অর্থনৈতিক বৈষম্যটা ক্রমাগত বাড়ছে। মানে ওপরের দিকে যারা রয়েছেন তারাই প্রায় সমস্ত ধনটা কন্ট্রোল করছেন। তাহলে সেক্ষেত্রে আবার কর্পোরেট সেক্টরকে ফার্দার ছাড় দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে? এবং যেখানে আমরা দেখছি প্রচুর রিপোর্টে দেখা যাচ্ছে যে ব্যাংকের যত এনপিএ নন পারফর্মিং অ্যাসেট সেগুলো কিন্তু ওভারওয়েলমিংলি ভাবে সমস্তই এই বড় কর্পোরেটরা টাকাগুলো ফেরত দিচ্ছে না বলে, বড় ব্যবসায়ীরা ফেরত দিচ্ছে না বলে। কাজে তাদের এই তেলা মাথায় তেল দেওয়াটা কারণটা কি সেটা বোঝা গেল না। ইনফর্মাল সেক্টর কোভিডে জর্জরিত অবস্থা, এমএসএমই সেক্টর প্রায় ভেঙে পড়েছে। তাদের জন্য আলাদা করে কিছু সাপোর্ট না দেওয়াটাও আমার কাছে খুব আশ্চর্যের মনে হয়েছে। ইকোনমিটাকে ঘুরে দাঁড়াতে হলে তো এই দুটো সেক্টর খুব বড়, এমএসএমই এবং তার সাথে হচ্ছে ইনফর্মাল সেক্টর। তাদের জন্য আলাদা করে কিছু দেখতে পেলাম না। সরকারি সমস্ত যে চাকরি করছেন তারা সবাই ওই হেলথ ইন্স্যুরেন্স সোশ্যাল ইন্স্যুরেন্সের মধ্যে আসবেন, কিন্তু আমার কাছে এগুলো সবটাই মনে হয় তেলা মাথায় তেল দেওয়া। মানে সরকারি যারা চাকরি করছেন তাদের তো একটা মিনিমাম ইনকাম তো আছেই। যে মানুষগুলো একেবারেই ইনফর্মাল সেক্টর, আমি আশা করছিলাম যে অর্থনীতিবিদ
ফাইন্যান্স মিনিস্টার, অর্থনীতিবিদ, অর্থমন্ত্রীর কাছ থেকে অন্তত এরকম কিছু একটু সাপোর্ট এক্সপেক্ট করছিলাম ইনফর্মাল সেক্টর এবং এমএসএমইর জন্য। একদমই, অনেক ধন্যবাদ। অরিজিতা দত্ত অর্থনীতিবিদ আমার সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অনেকগুলি বিষয় তিনিও কিন্তু তুলে ধরলেন, যে বিষয়গুলো নিয়ে আমরাও আলোচনা করছিলাম। আমি সরাসরি নিউজ রুমের দিকে যাব। যেমনটা আপনাদের বলছিলাম যে কর্পোরেট সেক্টরে ছাড় দেওয়ার বিষয়টা, সেটাকেও কিন্তু এই বিষয়টাতে কি যৌক্তিকতা থাকতে পারে, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং কৃষি ক্ষেত্রে যে ছাড়টা, সেটা কিন্তু বিরাট একটা ছাড় নয়, এমনটাও সুবিধা পাচ্ছেন না, এমন বিরাট সুবিধা পাবেন না কৃষকরা, এমন বিষয়টাও কিন্তু অর্থনীতিবিদ তিনি বললেন। এবং যেমনটা আমি প্রশ্ন তুলছিলাম যে এই যে অর্থনৈতিক দিক থেকে রাজকোষে একটা ঘাটতি আমরা জানি দেশে রয়েছে, আয় ব্যয়ের একটা ব্যবধান, সেই ব্যবধানটাও কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এটা একটা বিরাট চিন্তার, এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। আমি আবারও নিউজ রুমে চলে যাব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সুকান্ত মিত্র, আমাদের সিনিয়র রিপোর্টার। আমি সুকান্তের কাছে আসবো। সুকান্ত, আমরা একটু আগে অর্থনীতিবিদের সঙ্গে কথা বলছিলাম, যে বিষয়টা তিনি বলছিলেন যে এই যে কর্পোরেট সেক্টরে ছাড় দেওয়ার বিষয়, এই বিষয়ে কি যৌক্তিকতা রয়েছে, একটু জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা জানি, খুব সহজেই যেটা জানি, খুব ভালো রকম যেটা জানি, সেটা হচ্ছে এই কর্পোরেট সেক্টরকে সরকার, বিশেষ করে এই সরকার, বিজেপি সরকার, তাদের সখ্যতাটা অনেক বেশি কর্পোরেট সেক্টরের সঙ্গে, এবং কর্পোরেট সেক্টরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে। এবং এটা শুধু যদি আমি এই সরকারকে দোষ দিই সেটা ঠিক হবে না, এটা প্রত্যেক সরকারই করে। তাদের নিজস্ব কিছু পেটোয়া কর্পোরেট সেক্টর থাকে, তাদের জন্য সেই স্পেসিফিক সেক্টরগুলোর জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়। এক্ষেত্রেও তার কোনো অন্যতা হচ্ছে না। কর্পোরেট সেক্টরগুলো বাড়তি সুবিধা পাবে, বরাবরই পেয়ে এসছে, এবারও পাবে। যখন কোনো কর্পোরেট সেক্টর একেবারে তলানিতে গিয়ে পৌঁছয়, একেবারে ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় যায়, তখন সেই সেক্টরকে বাঁচানোর জন্য বা সেই সংস্থাকে বাঁচানোর জন্য সরকার উঠে পড়ে লাগে। কারণ সরকারের ধারণা হচ্ছে যে এই কর্পোরেট সেক্টর হচ্ছে দেশের আর্থিক মেরুদণ্ড। আসলে ব্যাপারটা তা নয়। অবশ্যই দেশের আর্থিক মেরুদণ্ড হচ্ছে কৃষি এবং ক্ষুদ্র মাঝারি শিল্প। বৃহৎ শিল্প অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার। বৃহৎ শিল্পর সঙ্গে ক্ষুদ্র মাঝারি শিল্প পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতামূলক একটা অবস্থান থাকে। যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পে এবারে সরকার বেশ খানিকটা নজর দিয়েছে, বেশ ভালো রকম নজর দিয়েছে। এর ফলে অনেকটা কর্মসংস্থান বাড়বে, বেশ কিছু কর্মসংস্থান বাড়বে, এবং 10 লক্ষ ক্ষুদ্র মাঝারি শিল্প সঙ্গে যুক্ত 10 লক্ষ ব্যক্তি উপকৃত হবে, অন্তত 10 লক্ষ ব্যক্তি। বৃহৎ শিল্প অবশ্যই পাবে, এটা জানা কথা। বৃহৎ শিল্পকে যে কোনো বাজেটেই বৃহৎ শিল্পর জন্য কিছু না কিছু থাকে, বৃহৎ শিল্প পাবে। কর যেহেতু একই রয়েছে, ফলে বৃহৎ শিল্পের ওপর বাড়তি করের বোঝা চাপছে না, কর্পোরেট সেক্টরের ওপর চাপছে না। বাড়তি করের বোঝা মানুষের ওপরে চাপেনি, এটাও ঠিক। কিন্তু কর্পোরেট সেক্টরে কর বাড়িয়ে মানুষের ওপর, সাধারণ মানুষের করের বোঝাটা একটু লাঘব করা যেত নাকি, এটা অবশ্যই ভেবে দেখা যেত। তা অর্থমন্ত্রী তথা সরকার এদিকটা অবশ্যই ভেবে দেখেননি। তুই না একদমই। সুকান্ত, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে 7টা ইঞ্জিনের উপর জোর দেওয়া হচ্ছে, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনিও বলেছেন, এবং পিএম গতিশক্তি যেটা রয়েছে সেখানে অর্থাৎ যে বিষয়টা ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু একটা জোর দেওয়া হয়েছে, এটাকে কিভাবে বলবে? মানে এটা কি শুধুমাত্র মরিচিকা নাকি কোনো সুষ্ঠু প্ল্যান, কি বলবে? তুমি আরেকবার একটু প্রশ্নটা করবে তুই না? যেমনটা বলছিলাম যে 7টা ইঞ্জিনের ওপর জোর দেওয়া হচ্ছে, 7টা বিষয়, এবং সেখানে পিএম গতিশক্তির কথা উল্লেখ রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেওয়া হচ্ছে, এটাকে কি বলবে? এটা কি সুষ্ঠু কোনো প্ল্যান নাকি মরিচিকা? পরিকাঠামো উন্নয়ন তো অবশ্যই ঘটানো দরকার, পরিকাঠামোর অভাব তো আমাদের দেশে রয়েছে। আমরা যদি একটু ভারতবর্ষ ছেড়ে বাইরের দিকে যাই, চীন, ইসরায়েল ভারতবর্ষের পর স্বাধীন হয়েছে, সেখানকার পরিকাঠামো দেখলে অবাক হয়ে যেতে হয়। ঈর্ষণীয় পরিকাঠামো। আমরা পারিনি 1947-এ স্বাধীন হওয়ার পর থেকেও, এত বছরেও আমরা সেই পরিকাঠামোর ধারে কাছে যেতে পারিনি। ফলে পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই প্রয়োজন। সেই উন্নয়নে 20,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রেল, সড়ক পথ, এই দুটো যেমন পরিকাঠামোর একটা বিরাট অঙ্গ, এই দুটো ক্ষেত্রেই বাড়ানো হয়েছে। রেল যোগাযোগ আরও নিবিড় করা হবে, এটা শোনা যাচ্ছে যে দেশে আরও রেলপথের পরিমাণ বাড়ানো হবে। জাতীয় সড়ক
এর মোট দৈর্ঘ্য 25,000 কিলোমিটারের নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে সরকারের, সেরকমই বলা হয়েছে এবারের বাজেটে। তা এই পরিকাঠামো সঙ্গে সঙ্গে উৎপাদনশীলতা, এই জিনিসগুলো দেখা দরকার। অতিরিক্ত রাসায়নিক দিয়ে জমির ক্ষতি হচ্ছে, মানে কৃষি জমির ক্ষতি হচ্ছে, ফলে এবারে রাসায়নিক মুক্ত চাষাবাদ, প্রাকৃতিক উপায়ে চাষাবাদ, এদিকে জোর দেওয়া হচ্ছে। গাঙ্গেয় উপত্যকায় রাসায়নিক ছাড়া প্রাকৃতিক চাষাবাদে জোর দেওয়া হচ্ছে। কৃষকদের কাছেও একটা বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা এবার প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করুন। তুই না একদমই সুকান্ত, আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, একটু আগেও তুমিও বলছিলে যে এই যে আমরা জানি বাজেট মানে আয় ব্যয়ের একটা হিসেব, সেখানে একটা পলিটিক্যাল বিষয় কিন্তু উঠে আসে। একদম শেষ একটা প্রশ্নই আমি তোমার কাছে একটু জানতে চাইবো, তোমার মতামত কি? এই যে বাজেট, এটা কি জনমোহিনী নাকি অঙ্কের বাজেট? প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। অবশ্যই এটা অঙ্কের বাজেট। অঙ্ক কি? অঙ্ক 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। অঙ্ক কি? অঙ্ক 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটা ধাপ পেরোনো। তৃতীয় অঙ্ক কি? কৃষক বিদ্রোহ দমন করা। চতুর্থ অঙ্ক কি? বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা। এবার কৃষক বিদ্রোহ সব থেকে বড় ব্যাপার, যে ইস্যুটা কেন্দ্রকে সব থেকে বেশি ভুগিয়েছে কেন্দ্রীয় সরকারকে। আর একটা পেগাসাস ইস্যু, সেটা নিয়ে এবার ভুগতে হবে, নিশ্চয়ই বিরোধীরা সেই ইস্যু তুলবেন। কিন্তু কৃষক বিদ্রোহ যেভাবে হয়েছে তা কিন্তু মানে রীতিমতো অস্বস্তিতে, রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, যার ফলে কৃষকদের জন্য একাধিক প্রকল্প তারা এবার ঘোষণা করেছেন, একাধিক সাবসিডি ঘোষণা করেছেন, এমএসপি ঘোষণা করেছেন, ন্যূনতম সহায়ক মূল্য, যে দাবিটা কৃষকরা জানিয়ে আসছিলেন, ন্যূনতম সহায়ক মূল্য। এর সঙ্গে কৃষি ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তাদেরকে উৎসাহ ভাতা, এইসব ব্যাপারগুলো থাকছে এবারের বাজেটে। কিন্তু অন্য দিক থেকে এই কৃষকরাও তো সাধারণ মানুষ, আয়কর কমবে না, পেট্রোপণ্যের মূল্য কমবে না, পেট্রোল ডিজেলের মূল্য কমবে না, জিনিসপত্রের দাম কমবে না, তাহলে ব্যাপারটা হরে দরে দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ যোগ আর বিয়োগ একসঙ্গে করলে সেটা বিয়োগ হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে, কৃষকরাও সাধারণ মানুষ, অন্যরাও সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের পক্ষে প্রাপ্তির ভাড়ার কিন্তু শূন্য। তুই না একদমই, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন নিউজ রুমে সুকান্ত মিত্র, আমাদের সিনিয়র রিপোর্টার। আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় নিয়ে, বাজেট নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা আমি বলছিলাম যে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা এই একটা প্রশ্ন উঠে আসছিল, জনমোহিনী না অঙ্কের বাজেট? অবশ্যই অঙ্কের বাজেট। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে বাজেট নিয়ে একাধিক বিষয় কিন্তু উঠে এসেছে। সাধারণ মানুষ অনেকেই বাজেট নিয়ে তারা খুশি, আবার অনেকেই কিন্তু বাজেট নিয়ে তারা খুশি নন। অনেকগুলো বিষয়, মধ্যবিত্ত তাদের প্রাপ্তি কোথায়, তাদের প্রাপ্তি শূন্য। সাধারণ মানুষ তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে। কর্পোরেট ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো, এর যৌক্তিকতাটা কোথায়, এই বিষয়ে কিন্তু নানান প্রশ্ন ইতিমধ্যে বাজেট নিয়ে উঠে যাচ্ছে। বাজেট নিয়ে সমস্ত আপডেট কিন্তু আপনাদের আমরা দিতে থাকবো। অবশ্যই আপনারা নজর রাখবেন সংবাদ ভারতের পর্দায়। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ ভারত।